কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন আঙ্গিকে তোমাদের সামনে আবার হাজির হলাম জীববিজ্ঞান প্রথম পত্রের ক্লাস নিয়ে। দিনে দিনে আমাদের প্রযুক্তিগত উৎকর্ষতা তোমাদের চোখে দৃশ্যমান। আশা করি আমাদের বর্তমান যে স্টুডিও এটা আরও বেশি আধুনিকায়ন হবে এবং ধীরে ধীরে আমরা আরও বেশি ভালো মানের ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারবো। সেই ধারাবাহিকতাই তোমরা দেখতে পাচ্ছ। আজকে বিগত ক্লাসগুলোতে যেভাবে নিতাম তার থেকে একটু ভিন্ন আঙ্গিকে আজকে তোমাদের সাথে আমি তোমাদের সামনে ক্লাসটা উপস্থাপন করছি। তো যাই হোক, আজকে আমরা আসলে যে গত ক্লাসগুলোতে যে ভিডিও অ্যানিমেশনগুলো দেখাইতাম, আজকে হয়তো বা সেইগুলো দেখাইতে পারবো না, কিন্তু ভবিষ্যতে সেটাও এই আঙ্গিকে এখানেই স্ক্রিন শেয়ারিং বা অন্য যে কোনো পদ্ধতিতে এই ভিডিওগুলা বা যে স্লাইডগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে আগামীতে ইনশাল্লাহ সেগুলো উপস্থাপন করতে পারবো। তো যাই হোক, ভিডিও না দেখলেও যে আমরা যে টপিক বুঝবো না তা না। আশা করি আমরা যে টপিক নিয়ে আলোচনা করব আমি এখানে আঁকবো, বলবো, ইনফরমেশন দিব এবং একে একে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। তারপরেও যদি কোনো ধরনের কোনো কমেন্টস থাকে, তোমাদের কিছু বলার থাকে, তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবা, কমেন্ট করে জানাবা। তা যাই হোক, আজকে আমাদের যে আলোচ্য টপিক সেটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গোলজি বডি। নাম শুনেছ তোমরা, আমি প্রথম ক্লাসে ভিডিওতে তোমাদেরকে দেখাইছিলাম। একটু চোখ বন্ধ করে মনে করে নাও যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কোথায় কিভাবে ছিল এবং গোলজি বডি কোথায় কিভাবে ছিল। একটু চোখ বন্ধ করে সেই ভিডিওটা মনে করো, তাহলে দেখবা চলে আসবে। এছাড়াও তোমরা যখনই কোষ সম্পর্কে জানছো, কোষ সম্পর্কে ধারণা পাইছো, তখনই কিন্তু তোমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলজি বডি সম্পর্কেও একটা স্বচ্ছ ধারণা অনেকাংশেই চলে আসছে। তারপরেও আমি আজকে চেষ্টা করব যে বেশ কিছু ইনফরমেশন এবং সেই ইনফরমেশনগুলার ক্লিয়ারেশন মানে সেটার অনুধাবন তোমাদেরকে করানোর চেষ্টা করব। তাহলে প্রথমেই আমরা শুরু করি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা কোষ আঁকতে হবে। এই যে দেখো, আমি একটা কোষ আঁকার চেষ্টা করছি। ওকে, তাহলে গোলাকৃতির একটা কোষ আমরা একটাকে ধরে নিলাম। তাহলে কোষের বাইরে যে পর্দাটা থাকে সেটাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন। এই অরেঞ্জ কালারে বা ইয়েলো কালারে যেটাই তোমরা দেখতে পাচ্ছ, এই দাগটাকে ধরে নাও প্লাজমা মেমব্রেন। এবার আমি ভেতরে আর একটা অংশকে দেখানোর চেষ্টা করব পিঙ্ক কালারে। এই অংশটা হলো নিউক্লিয়াস। এই অংশটা হলো নিউক্লিয়াস। খেয়াল করো, তার মানে বাইরের এইটা হলো প্লাজমা মেমব্রেন, ভেতরের অংশটা হলো টোটালটা নিউক্লিয়াস, আর এই পর্দাটাকে বলি আমরা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনে কিছু ছিদ্র থাকে, আমরা আপাতত সেটা শো করছি না। এখন দেখো, তাহলে নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াস থেকে শুরু করে এই যে পর্যন্ত, অর্থাৎ প্লাজমা মেমব্রেন পর্যন্ত যে অংশটুকু, এই অংশটুকুর মধ্যে যা আছে সব উপাদানকে একত্রে আমরা বলে থাকি হলো সাইটোপ্লাজম। আমি যদি দেখাই তাহলে খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত যে উপাদান আছে, টোটাল উপাদানটুকু, এই জায়গাটুকুর মধ্যে যত উপাদান আছে টোটাল উপাদানকে আমরা বলে থাকি সাইটোপ্লাজম। এবার সাইটোপ্লাজমে আবার কি থাকে, একটা তরল। তরলটাকে আমরা সাইটোসল বা হায়ালোপ্লাজমও বলে থাকি। আর তার মধ্যে থাকে বিভিন্ন অঙ্গাণু, যেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি কয়েকটা অঙ্গাণু নিয়ে, যেমন ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়ান ইত্যাদি। তাহলে ওই অঙ্গাণুগুলা সহ টোটাল যে সাইটোসলকে একত্রে আমরা বলে থাকি সাইটোপ্লাজম। ওকে, তাহলে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এইটা হলো প্লাজমা মেমব্রেন গেল। এখন দেখো, সাইটোপ্লাজমকে আমরা এখন দুইটা অঞ্চলে ভাগ করে নিতে পারি। যেহেতু একটা কোষের সাইটোপ্লাজম বেশ অনেক এরিয়া নিয়ে থাকে কোষের আয়তন অনুযায়ী, সেই কারণে আমরা সাইটোপ্লাজমকে দুইটা এরিয়াতে আমরা সাধারণভাবে ভাগ করে নিতে পারি। যেমন এই জায়গা থেকে যদি আমি দেখাই, তাহলে এই যে ডট ডট দিয়ে আমি যে এরিয়াটুকুকে মার্ক করছি, তার বাইরের অংশটুকুরে আমরা বলতে পারি এক্টোপ্লাজম, আর ভেতরের অংশটুকুকে আমরা বলতে পারি এন্ডোপ্লাজম। অর্থাৎ এখান থেকে এতটুকুকে আমরা যদি বলি এক্টোপ্লাজম, তাহলে এখান থেকে এতটুকু যে এরিয়া সেটাকে আমরা বলতে পারি এন্ডোপ্লাজম। এন্ডো মানে ভেতরে, আর সাইটোপ্লাজমের এই ভেতরের এরিয়াটাকে আমরা সাধারণভাবে এন্ডোপ্লাজম বলে থাকি। আর একটো মানে কি বাইরে,
অর্থাৎ সাইটোপ্লাজমের বাইরের যে এরিয়াটা সেই এরিয়াটাকে আমরা সাধারণভাবে এক্টোপ্লাজম বলে থাকি। তাহলে এখান থেকে এতটুকু এন্ডোপ্লাজম, এখান থেকে এতটুকু এক্টোপ্লাজম, অর্থাৎ এই টোটাল এরিয়াটুকু এক্টোপ্লাজম, এই টোটাল এরিয়াটুকু হলো এন্ডোপ্লাজম। ওকে, নিউক্লিয়াসটা দেখতে একটু কেমন দেখাচ্ছে, নিউক্লিয়াসকে একটু পূর্ণ করি, নিউক্লিওলাস এবং সেখানে যে ক্রোমাটিন তন্তু থাকে সেইটাকে একটু দেখায় দিই, তাহলে বোধহয় পুরাটা দেখতে একটু কোষের মতো দেখাবে, সুন্দর দেখাবে। ওকে, তাহলে এই নিউক্লিয়াসের বাইরে থেকে প্লাজমা মেমব্রেনের মধ্যবর্তী যে জায়গাটুকু টোটালটাতে সাইটোপ্লাজম থাকছে। সাইটোপ্লাজমকে আমরা দুইটা অঞ্চলে ভাগ করে নিলাম, এন্ডোপ্লাজম আর এক্টোপ্লাজম, বোঝার সুবিধার্থে। এখন দেখো আমাদের আলোচ্য বিষয় যেটা ছিল সেখানে আমরা এখন আসব। আলোচ্য বিষয়টা ছিল কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার মানে এন্ডোপ্লাজম অঞ্চলে যে রেটিকুলার গঠন থাকবে সেটাকে আমরা বলবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে প্রশ্ন, রেটিকুলার গঠনটা কি? জালিকাকার গঠন যেখানেই থাক সেইটাকেই আমরা বলে থাকি রেটিকুলার গঠন। যেমন এই যে দেখো নিউক্লিয়াসের মধ্যে যে ফাইবারটা সেটা জালের মতো আছে, তাহলে ওটারে আমরা কি বলবো? নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়াসের মধ্যে আছে। তার মানে জালিকাকার যে কোনো গঠন যদি যেখানেই থাক সেই অঙ্গর হিসাব করে সেইটাকে আমরা সেই অঙ্গের রেটিকুলাম বলে থাকি। যেমন এই সুতাটাকে আমরা এখন বলছি নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে এই এন্ডোপ্লাজমে যদি কোনো জালিকাকার গঠন থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি বোধহয় এইটা আঁকি, আঁকলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে আমরা যদি এখান থেকে এই অংশটুকু এখন মুছে দিই, তোমরা তো অলরেডি বুঝে গেছো এক্টোপ্লাজম এন্ডোপ্লাজমের বিষয়টা। এখন আমি এই জায়গাটাতে যেটা করব সেটা হলো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা সেইটা একটু আঁকার চেষ্টা করব। এইটা মনে করো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটুখানি অংশ। এই যে এইভাবে আমরা শুধু এইটুকু না, আমরা পুরা এই নিউক্লিয়ার মেমব্রেনের সাথে সংলগ্ন অবস্থায় আমরা এইভাবে পুরা এই এন্ডোপ্লাজম অঞ্চলে এমন একটু জালিকাকার গঠন আমরা দেখে থাকি। এই জালিকাকার যে গঠনগুলো আমরা দেখি সেইটাকেই মূলত আমরা বলছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখতে যেহেতু জালের মতো দেখাচ্ছে, দেখো এই যে ইয়েলো কালারের যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সেইটা তুমি যখন দেখবা যে এন্ডোপ্লাজমে আছে এবং দেখতে অনেকটা জালের মতো দেখাচ্ছে। কখন? যখন তুমি মাইক্রোস্কোপে দেখবা। তাই বিজ্ঞানীরা এই এন্ডোপ্লাজম অঞ্চলে যে জালের মতো গঠনটা দেখতে পাই সেইটার নাম দিছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন প্রশ্ন হলো, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করছেন কে? খেয়াল করো, আবিষ্কার সম্পর্কে যদি বলি তাহলে কেআর পোর্টার নামে একজন ভদ্রলোক 1945 সালে উনি এবং ওনার সাথে ওনার কিছু সহকর্মীও ছিল। অর্থাৎ যখন কেউ গবেষণা করে তখন সেই শিক্ষক এবং তার সাথে তার ছাত্র বা সহকর্মীরা অনেক সময় একযোগে একই বিষয়ে হলো গবেষণা করে থাকে। সেখানে যে গবেষণার যে টিমটা ছিল সেই টিমের প্রধান ছিল কেআর পোর্টার। উনি যকৃৎ কোষ থেকে প্রথম এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পান, আবিষ্কার করেন। তাই আমরা কেআর পোর্টার এবং তার সহকর্মী বা তার সঙ্গীদেরকে আমরা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবিষ্কারক হিসাবে গণ্য করে থাকি। কত সালে সেটা? 1945 সালে। তবে তখনই কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামটা আসে নাই, সবে অঙ্গাণুটা আবিষ্কার হলো। পরে আস্তে আস্তে সেটা নিয়ে আরও বেশি গবেষণা হবে, তারপরেই তো ধীরে ধীরে সেটা একটা স্বীকৃতি পাবে এবং সেই সময় তার নামটা দেওয়া হয়। সেই নামটা দেওয়া হয় হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কত সালে সেটা? 1953 সালে। তার মানে 1945 সালে আবিষ্কার হলো, সেইটা নিয়ে আরও অনেক গবেষণা আলোচনা পর্যালোচনা হলো এবং 1953 সালে এসে নামকরণ হলো। কি নাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, তাহলে এই নামের পিছে যুক্তি কি? যে এন্ডোপ্লাজম অঞ্চলে আছে এবং সেটা রেটিকুলার অর্থাৎ জালিকাকারে কি আছে, দেখতে জালিকাকার, তাই নাম হইল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এবার প্রশ্ন হলো যে এরা থাকে কোথায়, অর্থাৎ এদের বিস্তৃতি কি? আমরা যদি দেখি তাহলে অধিকাংশ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে অধিকাংশ যে ইউক্যারিওটিক সেলগুলো আমরা দেখি সেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। অর্থাৎ উদ্ভিদ কোষ বলো, প্রাণী কোষ বলো, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস, দেখো এটা হলো সুগঠিত নিউক্লিয়াস। তাহলে সুগঠিত নিউক্লিয়াস যাদের আছে
সেই ধরনের কোষকে আমরা বলে থাকি হলো ইউক্যারিওটিক সেল, আর অধিকাংশ ইউক্যারিওটিক সেলেই এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। ওকে, তবে তারপরেও কিছু কিছু কোষে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরিমাণ বা তার বিস্তৃতি একটু বেশি হয়ে থাকে। কোথায় সেটা? যকৃৎ কোষ, অগ্ন্যাশয়িক কোষ, অথবা কোনো গ্রন্থি কোষ, অর্থাৎ গ্রন্থি যেখান থেকে কোনো কিছু খরিত হয় সেই অঙ্গ বা সেই গঠনগুলোকে আমরা বলি গ্রন্থি। আর গ্রন্থি তৈরিকারী কোষগুলোতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটু বেশি বা স্পষ্ট দেখা যায়। ওকে, তার মানে সাধারণভাবে যদি আমরা বলি তাহলে সকল ইউক্যারিওটিক সেলেই তুমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাবা, তবে পার্টিকুলারলি এই গ্রন্থি, যকৃৎ এক ধরনের গ্রন্থি, মানবদেহের সবথেকে বড় গ্রন্থি যকৃৎ, অগ্ন্যাশয় একটা মিশ্র গ্রন্থি, তারপর কি অন্যান্য যে গ্রন্থিগুলো আছে থাইরয়েড গ্ল্যান্ড ইত্যাদি যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থি তৈরিকারী যে কোষগুলো তাদেরকেই মূলত আমরা বলি গ্রন্থি কোষ। এই গ্রন্থি কোষে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মানে পরিমাণ বেশি এবং স্পষ্ট। ওকে, বিস্তৃতি সম্পর্কে জানলাম। এবার যেটা সেটা হলো প্রকৃতি। প্রকৃতি বলতে যেটা সেটা হলো এদের যদি আমরা গঠন দেখি তাহলে এরা দুই ধরনের হয়ে থাকে। একটা হলো মসৃণ, আর এক প্রকার এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলে থাকি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেন? এই প্রথম যে ভিডিওটা তোমাদেরকে দেখাইছিলাম যদি তোমাদের মনে থাকে তাহলে দেখবা নিউক্লিওলাস থেকে রাইবোজোম তৈরি হয়, এবং রাইবোজোম পড়ানোর সময় ভিডিওটা দেখাইছিলাম। সেই রাইবোজোমগুলা গিয়ে কি হয় আমরা দেখছিলাম যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত হয়ে যায়। এই যে দানার মতো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিছু রাইবোজোম যুক্ত হয়ে যায়। তাহলে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এই রাইবোজোমগুলা যে অ্যাটাচড হবে সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলা কিন্তু আর স্মুথ থাকবে না, তার সারফেসটা কিন্তু রাফ হয়ে যাবে। তাই এই রাইবোজোম যুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলাকে আমরা বলে থাকি হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ রাফ ইয়ার। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা সংক্ষেপে ইআরও বলে থাকি, ইতে এন্ডোপ্লাজমিক, আর এ রেটিকুলাম। তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি রাইবোজোম যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি রাফ ইয়ার বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি যুক্ত না থাকে রাইবোজোম তাহলে তার সারফেসটা স্মুথ হয়, তখন সেটাকে আমরা বলে থাকি হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এসইআর, সংক্ষেপে এসইআর বলি। ওকে, তাহলে মোটামুটি দেখো যে যেগুলাতে সাধারণত নিউক্লিয়াসের সাথে বা নিউক্লিয়ার মেমব্রেন সংলগ্ন যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেখানে সাধারণত রাইবোজোমগুলো যুক্ত থাকে, তাই তারা হলো অমসৃণ। কিন্তু একটু দূরবর্তী অর্থাৎ নিউক্লিয়াস মেমব্রেন থেকে যখন একটু দূরে চলে যায় তখন আমি এখানে যদি একটু ভিন্ন কালারে দেখাই তাহলে দেখো এই অংশটুকু মনে করো এই যে কিছুটা এইগুলা দেখতে একটু নলের মতো হয়, এই নালিকাকার কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এদের গায়ে আমরা সাধারণত কোনো রাইবোজোম যুক্ত থাকতে দেখি না। তাহলে এদেরকে কি বলবো আমরা? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এইটা তুমি বিভিন্ন জায়গায় পাবা, তবে সাধারণত একটু এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে একটু দূরবর্তী স্থানেই এই নলাকার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশগুলা অবস্থান করে, যারা মসৃণ টাইপের হয়ে থাকে, অর্থাৎ তাদের গায়ে কোনো রাইবোজোম যুক্ত থাকে না। তাহলে তারা মসৃণ, আর যাদের গায়ে যুক্ত থাকবে তারা অমসৃণ। ওকে, তাহলে আমরা এদের প্রকারভেদ সম্পর্কে ধারণা পাইলাম। এখন যেটা দেখব সেটা হলো এদের গঠন। আমরা যদি দেখি তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অলরেডি দেখো আমি দুইটা কালারে দুইটা ভিন্ন শেপে দেখাইছি। কি? এই যে চ্যাপ্টার থলির মতো গঠন তাদেরকে আমরা বলি সিস্টার্নি, আর এই নলের মতো গঠন, অর্থাৎ আমি যদি দেখাই তাহলে দেখো এই যে এখান থেকে বের হয়, এটা যদি আমরা 3D ভিডিওটা দেখতে পারতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে কিছু নালিকাকার গঠন থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরিতে কিছু নালী ব্যবহৃত হয়, সেই নালীর মতো গঠনগুলাকে আমরা বলে থাকি হলো টিউবিউলস। কি বলি? টিউবিউলস। তার মানে থলি, চ্যাপ্টা থলির মতো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অংশকে আমরা বলছি সিস্টার্নি, আর এই টিউবের মতো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে তাদেরকে আমরা সাধারণভাবে বলছি হলো টিউবিউলস। তবে আর এক ধরনেরও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, অনেক সময় সিস্টার্নিগুলা থেকেই কিছু ভেসিকলের সৃষ্টি হয়, অর্থাৎ অপেক্ষাকৃত একটু বড় থলির আকৃতির কিছু গঠন আমরা অনেক সময় দেখে থাকি এই
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সাথে যুক্ত, তবে তুলনামূলক এটা একটু কমই পাওয়া যায়, কিন্তু থাকে। এমন গঠনগুলাকে, এই গোল থলির মতো গঠনগুলাকে আমরা বলে থাকি ভেসিকল। তাহলে ভেসিকল, সিস্টার্নি আর টিবিউলস, এই 4 ধরনের অংশ নিয়েই মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়ে থাকে। ওকে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে গঠনগত যে বৈচিত্র্যতা বা তার যে অংশ, গঠনে যে ভিন্ন ভিন্ন টাইপের অংশ দিয়ে এটা গঠিত হয়, সেইটা আমরা বুঝে গেলাম। এখন প্রশ্ন জাগবে যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে প্রাচীরটা আমি বললাম, দেখো এটা কিন্তু চ্যাপ্টার থলি, তাহলে থলি হতে গেলে কি হতে হয়? অবশ্যই কি তার প্রাচীর থাকতে হবে। টিউব তৈরি হতে গেলে তার প্রাচীর থাকবে। ভেসিকল অর্থাৎ বাবল তৈরি হতে গেলে তার প্রাচীর থাকবে, আছে। এই প্রাচীর সর্বক্ষেত্রে একই উপাদানে তৈরি, সেটা কি? প্রোটিন এবং লিপিডে। প্রোটিন এবং লিপিডে এই থলিগুলা তৈরি। অনেকটা আমরা যে প্লাজমা মেমব্রেন পড়ছিলাম, অনেকটা সেই টাইপের গঠনশৈলী থাকবে। তার মানে এক কথায় আমরা বলতে পারি যে এই থলিগুলার প্রাচীর অর্থাৎ সিস্টার্নির প্রাচীর, টিউবিউলসের প্রাচীর বা ভেসিকলের প্রাচীর, সেটা প্রোটিন এবং লিপিড অংশ দিয়ে গঠিত। তাহলে এবার প্রশ্ন যে ভেতরে যে ফাঁকা জায়গাগুলা দেখছি প্রত্যেক সিস্টার্নিতে, টিউবিউলসে বা ভেসিকলে, এখানে কি আছে? এখানে যে উপাদানগুলা থাকে সেইটা প্রধানত থাকে এনজাইম। নানান ধরনের এনজাইম আমরা এই ভেসিকলের মধ্যে থাকতে দেখি। আমি যদি এখানে দেখাই তাহলে এই ভেসিকলের মধ্যে নানান ধরনের এনজাইম আছে, অর্থাৎ তরল থাকবে এবং সেই তরলে নানান ধরনের এনজাইম প্রধানত। তবে শুধুই যে এনজাইম থাকে তা না, এই এনজাইমের সাথে সাথে আরও কিছু পদার্থ, যেমন ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, অনেক সময় ক্যারোটিনয়েডও থাকতে পারে, এমন নানান ধরনের রাসায়নিক পদার্থ থাকে। এখন প্রশ্ন যে যে এনজাইম থাকে তারা কারা? এখানে যে আমরা সিস্টার্নিগুলার মধ্যে বা টিউবিউলসের মধ্যে যে এনজাইমগুলো আমরা দেখি, এখানে প্রায় 15 ধরনের এনজাইম আমরা থাকতে দেখি। তার মধ্যে এটিপিএস আছে, এডিপিএস আছে, এই জাতীয় নানান ধরনের, এমনকি হাইড্রোলাইটিক এনজাইমও থাকতে পারে। এই জাতীয় নানান ধরনের এনজাইমে মিলে যে তরলটা তৈরি করে, সেই তরলে এই সিস্টার্নিগুলা পূর্ণ থাকে বা টিউবিউলস বা ভেসিকলগুলা পূর্ণ থাকে। অর্থাৎ টোটাল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে প্রাচীর, সেই প্রাচীর তৈরি হচ্ছে কি দিয়ে? প্রাচীর তৈরি হচ্ছে প্রোটিন এবং লিপিড দিয়ে। আর ভেতরে যে ফাঁকা জায়গাটা, যে প্লেসটা, সেই প্লেসে থাকছে নানান ধরনের এনজাইম। প্রায় 15 প্রকারের এনজাইম আমরা সেখানে দেখে থাকি। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন অনেকাংশে বুঝে গেলাম। কেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাম, তার গঠনটা কেমন, কি কি থাকে। আমি যদি রাসায়নিকভাবে হিসাব করি তাহলে প্রোটিন এবং লিপিডে কিন্তু মেজর হলো, সব থেকে বেশি পরিমাণে এখানে থাকে। আমরা যদি দেখি তাইলে 60 থেকে 70% থাকে প্রোটিন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠনিক উপাদান হিসাবে, আর বাকি যতটুকু আছে সেটাকে আমরা তাহলে বলতে পারি যে লিপিড। তাহলে লিপিডের থেকে প্রোটিনের পরিমাণটা এখানে বেশি থাকে। ওকে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে ধারণা পাইলাম। কাজ নিয়ে একটু আলোচনা করতে হবে। এই যে দেখো যে রাইবোজোমগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে আছে, এই রাইবোজোমগুলোর কাজ কিন্তু প্রোটিন তৈরি করা, প্রোটিন সিনথেসিস করা। তাহলে প্রোটিন যখন তৈরি করবে, সেই প্রোটিন বা র প্রোটিন কি আসবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসবে। পরবর্তীতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকা যে তরল আছে বা এনজাইমগুলো আছে, সেই এনজাইমগুলা ওই র প্রোটিনকে প্রসেস করবে যেন কোষ সেই প্রোটিনগুলাকে পরবর্তীতে ইউজ করতে পারে। তাহলে এই হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কাজ। আরও কিছু কাজ আছে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে অ্যাকচুয়ালি গোলজি বডি সৃষ্টি হয়, গোলজি বডি সৃষ্টি করা, এবং কোষের নানান ধরনের বিপাকীয় কাজ, যেটা মেটাবলিক প্রসেস, যেটা সেই প্রসেসের জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ সাপ্লাই দেওয়া, এই কাজ বা কন্টেইন করা, এই কাজগুলা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে থাকে। ওকে, তাহলে আমার মনে হয় যে আমরা এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে একটা ধারণা পাইলাম। ওকে, তাহলে আমি যদি এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আমরা যা আলোচনা করলাম, সেখান থেকে যদি আমরা জিস্ট করি, মানে তার থেকে যদি আমরা কিছু কি পয়েন্ট যদি আমরা বের করে আনি, তাহলে দেখো প্রথমে আসবে আবিষ্কার। আবিষ্কারক হিসেবে কাকে আমরা জানলাম? K.R. পোর্টার এবং তার সহকর্মীরা। কত সালে?
1945 সালে। ওকে, পরে নামকরণ হয়েছে কত সালে? 1953 সালে। থাকবে কোথায়? এন্ডোপ্লাজম অঞ্চলে। খেয়াল করো, দেখতে কেমন? জালিকাকার, তাই নাম হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তৈরি হবে কয়টা অংশ নিয়ে? 3টা অংশ নিয়ে, সিস্টার্নি, ভেসিকল আর টিউবিউল। এবার সিস্টার্নিগুলার গায়ে সাধারণত রাইবোজোম যুক্ত থাকে, তাই তাদেরকে আমরা বলে থাকি হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। টিউবুলার গঠনগুলা যেগুলো আছে সেখানে সাধারণত রাইবোজোম যুক্ত থাকে না, তাই আমরা তাদেরকে বলি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। খেয়াল করো, আর ভেসিকলগুলা টেম্পোরারি উৎপন্ন হয়, এই জন্য এদের গায়ে আসলে রাইবোজোমও থাকে না, এরা ক্ষুদ্র, এরা রূপান্তরিত হয় নিয়মিত, এখান থেকে তৈরি হয় রূপান্তর, অর্থাৎ ভেসিকলগুলা যখন তৈরি হয় তারা এখান থেকে চলে যাবে, গিয়ে একসময় গোলজি বডির সাথে মিশে যাবে, যে কারণে ভেসিকলগুলা এখানে পার্মানেন্টভাবে সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পার্মানেন্টভাবে সাধারণত যুক্ত থাকে না, উৎপন্ন হয় এবং বের হয়ে চলে যায়। তো যাই হোক, এই যদি আমরা বলি এখানকার তৈরিকারী রাসায়নিক পদার্থ কি, 60 থেকে 70% প্রোটিন এবং লিপিড দিয়েই মূলত এরা তৈরি হয়ে থাকে। সাথে এদের ভেতরে কি থাকে? বিভিন্ন এনজাইম, অর্থাৎ যে তরল থাকে সেই তরলে প্রায় 15 ধরনের এনজাইম থাকে। ওকে, তাহলে এইগুলা ছিল মোটামুটি ইনফরমেশন, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ইনফরমেশনগুলা একটু আমি তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করলাম আর কি। এখন আমাদের যেখানে চলে যাইতে হবে পরবর্তী টপিকটা হলো গোলজি বডি। ওকে, খেয়াল করো, গোলজি বডি একজন ভদ্রলোকের নাম অনুযায়ী অঙ্গাণুটার নামকরণ করা হয়েছে, সেখানে অবস্থান বা কোথায় আছে কিভাবে আছে সেটাকে কিন্তু বিবেচনায় নেওয়া হয় নাই। সেটা হলো ইটালিয়ান একজন ভদ্রলোক, নাম ক্যামিলো গোলজি, বা গোলগিও হতে পারে, কোনো জায়গায় আমি দেখি গোলগি, কোনো জায়গায় গোলজি। ইটালিয়ান ব্যক্তি, তার নামের যে স্পেলিং সেই অনুযায়ী উচ্চারণ এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে, তাই আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখছি গোলজি, কোনো কোনো জায়গায় দেখছি হলো গোলগি। তো যাই হোক, এই ভদ্রলোক একজন ইটালিয়ান স্নায়ুবিজ্ঞানী ছিলেন। উনি বিড়াল এবং পেঁচা এদের মস্তিষ্কের যে নিউরন আছে, তোমরা নিউরনের গঠন তো পড়ছো, সেই নিউরন কোষ থেকে, কোষের নিউক্লিয়াসের কাছাকাছি থেকে এই গোলজি বডি আবিষ্কার করেন। উনি যখন ওই অঙ্গাণুটা আবিষ্কার করলেন তখনই কিন্তু তার নাম গোলজি বডি হয় নাই, পরবর্তীতে নাম গোলজি বডি হয়েছে ওনার নাম অনুযায়ী। কারণ প্রথম দিকে যখন আবিষ্কার হয় তখন কেউ ইডিওসোম বলছে, কেউ ডিকটিওসোম বলছে, কেউ আবার লিপোকন্ড্রিয়াও বলছে তাকে, কিন্তু পরবর্তীতে এই নামের এত বিভ্রাটকে কি করার জন্য, বিভ্রাটের সমাধানের জন্য যে ব্যক্তি আবিষ্কার করছেন ভদ্রলোক ক্যামিলো গোলগি বা গোলজি, ওনার নাম অনুযায়ী ওই অঙ্গাণুটা, কোষীয় ওই অঙ্গাণুটার নামকরণ করা হয়েছে গোলজি বডি বা গোলজি অ্যাপারেটাস। এবার আমরা একটু সেই গোলজি বডি বা গোলজি অ্যাপারেটাস কোথায় কিভাবে থাকে একটু দেখে নিই। খেয়াল করো, উদ্ভিদ এবং প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু গোলজি বডি বা গোলজি অ্যাপারেটাসের সংখ্যা এবং অবস্থানের কিন্তু কিছুটা ভিন্নতা থাকতে দেখা যায়। আমরা যদি দেখি, আমরা এখানে প্রাণী কোষকে হিসাব করেই যদি আলোচনা করি, তাহলে সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি গোলজি বডি অবস্থান করে। গোলজি বডি আমি যদি এখানে আঁকি, তাহলে পিঙ্ক কালারে একটু আঁকার চেষ্টা করি। খেয়াল করো, এখানে কিছু থলির মতো গঠন থাকে, এই হলো সেই থলিগুলা, এই যে, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেমন সিস্টার্নি, এখানেও কিন্তু এমন কিছু থলির মতো গঠন থাকে, কিছু ভেসিকল থাকে, আবার কিছু মোটা অংশ থাকে যাদেরকে আমরা বলি ভ্যাকিউল। তাহলে এইভাবে এইটুকুকে আমি এখন যতটুকু আঁকলাম পিঙ্ক কালার দিয়ে, এই টোটাল অংশটুকুকে তোমরা এখন ধরে নিতে পারো যে এই টোটাল অংশটুকু হলো গোলজি বডি। যদি আমরা প্রাণী কোষ দেখি, তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যায় নিউক্লিয়াসের খুব কাছাকাছি একটা গুচ্ছে বা অল্প দুই একটা গুচ্ছে গোলজি বডিগুলো অবস্থান করে। কিন্তু উদ্ভিদ কোষে যদি দেখো, তাহলে দেখা যায় ছোট্ট ছোট্ট গুচ্ছে এবং নিউক্লিয়াস থেকে বেশ দূরে, অর্থাৎ কোষের পরিধির দিকে, বা আমরা বলতে পারি এক্টোপ্লাজমের দিকে, এক্টোপ্লাজমেরও শেষের দিকে, অর্থাৎ প্লাজমা মেমব্রেনের কাছাকাছি হইতে পারে, এইভাবে বিক্ষিপ্তভাবে অনেকগুলা গোলজি বডি থাকতে দেখা যায়। কিন্তু উদ্ভিদ কোষের, প্রাণী কোষের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামই দেখে থাকি নিউক্লিয়াসের কাছাকাছি
বড় গুচ্ছে গোলজি বডি অবস্থান করে। ওকে, তাহলে আবিষ্কার করছেন কে? ক্যামিলো গোলজি। কত সালে? 1898 সালে। ক্যামিলো গোলজির পরিচয়, উনি একজন ইটালিয়ান স্নায়ুবিদ। কোথা থেকে আবিষ্কার করছে? তাইলে স্নায়ুকোষ থেকে আবিষ্কার করবেন, স্নায়ুবিদ যেহেতু। কার স্নায়ু থেকে? পেঁচা এবং বিড়ালের মস্তিষ্কের যে কোষ, নিউরন, সেই নিউরন থেকে আবিষ্কার করছেন। ওকে, এবার যদি আমরা দেখি তাহলে এই গোলজি বডি গঠিত হয় কয়টা অংশ নিয়ে? প্রধানত 3টা অংশ আমরা দেখে থাকি, 3 ধরনের অংশ নিয়ে গোলজি বডি গঠিত। এই চ্যাপ্টা থলির মতো গঠনগুলাকে আমরা বলে থাকি সিস্টার্নি। গোল বড় থলির মতো গঠনগুলাকে আমরা বলি ভ্যাকিউল। আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বের হয়ে আসা যে ছোট্ট ছোট্ট বাবল, যারা এই গোলজি বডির সাথে আস্তে আস্তে এসে যুক্ত হয়, এই বাবলের মতো গঠনগুলাকে আমরা বলে থাকি হলো ভেসিকল। তার মানে ভেসিকল, সিস্টার্নি আর ভ্যাকিউল, এই 3 ধরনের অংশ দিয়ে গোলজি অ্যাপারেটাস বা গোলজি বডি গঠিত। তাহলে এদের গঠন নিয়েও আবার আমাদের একটু বিস্তারিত জানতে হবে। তাই আমি এখন এই গোলজি বডিটাকে এখন কি করব? জুম করে নিয়ে যাব এইদিকে। গোলজি বডিকে যদি আমি এখন এই টোটাল গোলজি বডিকে যদি আমি এখন জুম করি, এই যে এইভাবে যদি আমি এখন জুম করব, তোমরা দেখো শুধু গোলজি বডিকে, অর্থাৎ যতটুকু অংশ আমি এখানে কি করছি, যতটুকু অংশ আমি এখানে মার্ক করছি, সেই অংশটুকুই আমি এখানে জুম করলে এই ব্লু কালার দিয়ে, হালকা ব্লু কালার দিয়ে আমি যে অংশগুলা দেখাবো সেইগুলা সব ভেসিকল। এইগুলা মনে করো সেই গোলজি অ্যাপারেটাসের অংশ বা গোলজি বডির অংশ, নাম ভেসিকল। এরপরে বলছি থাকবে সিস্টার্নি। তবে এই যে সিস্টার্নিগুলো আবার 3 গুচ্ছে অবস্থান করে এবং গুচ্ছভেদে তাদের আবার নাম আছে। আমি আগে 3 কালারে এই সিস্টার্নিগুলার 3টা গুচ্ছকে আমি দেখাবো। মাঝের যে গুচ্ছটা সেইটা আমি এখানে যদি দেখাই, তাহলে এই হলো মাঝের গুচ্ছটুকু আগে দেখাইনি। এই হলো একটা সিস্টার্নি, ধরে নাও এইটা মাঝের গুচ্ছের আর একটা সিস্টার্নি, এইটা মাঝের গুচ্ছের আর একটা সিস্টার্নি। 3টা সিস্টার্নি দিয়ে আমি বুঝাইলাম মাঝের গুচ্ছটা, যেটা আমি এখানে পিঙ্ক কালারে দেখাইলাম। এরপরে যদি আমি অরেঞ্জ কালারে দেখাই, তাহলে এখানে মনে করো আবার 3টা সিস্টার্নি মিলে আর একটা গুচ্ছ তৈরি করছে। এখানে যদি দেখাই, এইটা হলো একটা সিস্টার্নি, এইটা আর একটা সিস্টার্নি, এই জায়গাটায় এইটা আর একটা সিস্টার্নি, 3টা। অর্থাৎ এখানে আমি 3টা সিস্টার্নি দেখাইলাম, দিয়ে একটা গুচ্ছকে বোঝানোর চেষ্টা করলাম। ওকে, তাহলে এই ইয়েলো কালার দিয়ে যে গুচ্ছটারে বুঝাইলাম সেইটা একটা গুচ্ছ, মাঝেরটা আর একটা গুচ্ছ, আর গ্রিন কালার দিয়ে আমি এখানে যেটা দেখাবো সেইটা হলো সিস্টার্নির আর একটা গুচ্ছ। এই হলো সিস্টার্নিগুলা। ওকে, তাহলে এছাড়াও কি আছে? ভ্যাকিউলগুলা আছে। ভ্যাকিউলগুলা সাধারণত আমরা দেখে থাকি কি, যে এই সিস্টার্নি থেকেই যে অংশটুকু একটু প্রসারিত হয়ে বা একটু গোল হয়ে মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে, এমন গঠনগুলাকেই মূলত আমরা হলো ভ্যাকিউল বলে থাকি। বড় বড় এই বড় বড় কিছু অংশ, থলির মতো অংশগুলাকে আমরা সাধারণভাবে আমরা ভ্যাকিউল বলে থাকি। এইটা মনে করো সেই ভ্যাকিউল, এইটা ভ্যাকিউল, এইটা ভ্যাকিউলে পরিণত হবে। তার মানে এইগুলা হলো ভ্যাকিউল। এখানে যেটা আছে এইটুকু হলো আর একটা ভ্যাকিউল। এমন ভ্যাকিউল আমি আর বেশি দেখাইলাম না। এটা তাহলে ভ্যাকিউল হলো, সিস্টার্নি হলো, আর ভেসিকল হলো। ভেসিকলগুলো আসে কোথা থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে। আর এই যে সিস্টার্নি যেটা দেখলাম 3 গুচ্ছ সিস্টার্নি, তার মধ্যে নিউক্লিয়াসের দিকে অর্থাৎ নিউক্লিয়াসের কাছাকাছি যে সিস্টার্নির গুচ্ছ থাকে সেইটাকে আমরা বলি সিস ফেজ। কি বলি? সিস ফেজ। মাঝে যে অংশটুকু থাকে, সিস্টার্নির যে গুচ্ছটা মাঝে থাকে, সেই গুচ্ছটাকে আমরা বলে থাকি মিডিয়ান ফেজ। মিডিয়ান ফেজ। আর শেষে সিস্টার্নির যে গুচ্ছ থাকে সেটাকে আমরা বলি ট্রান্সফেজ। ট্রান্সফেজ। তার মানে সিস্টার্নি হলো 3 গুচ্ছে অবস্থান করে, প্রত্যেকটা গুচ্ছের আলাদা আলাদা নাম আছে। সিস ফেজ,
মিডিয়ান ফেজ আর ট্রান্সফেজ। কেন এমন নাম হয়েছে একটু পরে বুঝাবো। তার আগে দেখো, এই সিস ফেজের শুরুতে যেটা থাকে এইটাকে আমরা বলে থাকি হলো সিস সিস্টার্নি। মিডিয়ান ফেজের মাঝে যেটা থাকে এই সিস্টার্নিটাকে আমরা বলে থাকি মিডিয়ান সিস্টার্নি। আর ট্রান্স ফেজের একদম শেষে যে সিস্টার্নিটা থাকে সেটাকে আমরা বলি ট্রান্স সিস্টার্নি। তাহলে মিডিয়ান সিস্টার্নি, সিস সিস্টার্নি, মিডিয়ান সিস্টার্নি আর ট্রান্স সিস্টার্নি। অর্থাৎ সিস সিস্টার্নির শুরুতেই অর্থাৎ নিউক্লিয়াসের দিকে যে সিস্টার্নিটা থাকে একদম শুরুতেই সেটাকে আমরা বলি সিস সিস্টার্নি। মিডিয়ান ফেজের যে মাঝে যেটা থাকে সেটারে আমরা বলি মিডিয়ান সিস্টার্নি। আর এই ট্রান্স ফেজের একদম শেষে যে সিস্টার্নিটা থাকে সেটাকে আমরা বলে থাকি ট্রান্স সিস্টার্নি। কি বলি? ট্রান্স সিস্টার্নি। এখন প্রশ্ন হলো এমন নাম কেন হয়েছে? খেয়াল করো, এই যে ভেসিকলগুলার কথা বললাম এইগুলা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে রাসায়নিক পদার্থ নিয়ে গোলজি বডির দিকে আসছে এবং আসলে এই সিস সিস্টার্নি যেটা সেইটা এই রাসায়নিক পদার্থগুলাকে রিসিভ করে। তার মানে বলা যেতে পারে যে এই সিস্টার্নিটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উপাদানকে সিস করে নিয়ে আসে, আয়ত্তে নিয়ে আসে। এই আয়ত্তে নেওয়াটাকে আমরা ইংরেজিতে কি বলি? সিস করা। তাহলে এই সিস্টার্নিটা যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ভেসিকলগুলাকে সিস করে নাই, সেই কারণে এইটাকে আমরা বলি সিস সিস্টার্নি। এরা যখন রাসায়নিক পদার্থ সিস করে তখন সেটা রাখার জন্য যে সিস্টার্নিগুলাকে ব্যবহার করে অর্থাৎ সিস সিস্টার্নি এবং তার সাঙ্গপাঙ্গকে আমরা বলে থাকি সিস ফেজ। আর মাঝে যেটা থাকে সেটারে আমরা বলি মিডিয়ান ফেজ, মাঝের কারণে মিডিয়ান কথাটা এসছে, এবং তার সাঙ্গপাঙ্গরে আমরা বলি হলো মিডিয়ান ফেজ। মিডিয়ান সিস্টার্নি আর তার আশেপাশের দুই একটা সিস্টার্নিকে একত্রে আমরা মিডিয়ান ফেজ বলে থাকি। আর শেষ যেটা খেয়াল করো, আমরা যদি এখন দেখি তাহলে একেবারে শেষে আমরা যে সিস্টার্নিটা দেখতে পাচ্ছি এই সিস্টার্নি থেকে কি হয়? আবার নতুন করে কিছু ভেসিকলের সৃষ্টি হয় এবং সেই ভেসিকলগুলা এই সিস্টার্নি থেকে আবার বের হয়ে যেতে থাকে। আমি যদি দেখাই তাহলে এই সিস্টার্নি থেকে কিছু ভেসিকলের সৃষ্টি হবে, সেই ভেসিকলগুলা কি হবে? বের হয়ে নানান অর্থাৎ সাইটোপ্লাজমের নানান দিকে সেটা ছড়িয়ে যেতে থাকবে। অর্থাৎ এই সিস্টার্নিটার কাজ কি করা? ট্রান্সফার করা। কাকে? রাসায়নিক পদার্থকে। ওকে, সেই কারণে এই সিস্টার্নিটাকে আমরা বলে থাকি ট্রান্স সিস্টার্নি। আর ট্রান্স সিস্টার্নি এবং তার সহযোগী সিস্টার্নিদেরকে একত্রে আমরা বলি ট্রান্সফেজ। এখন বলতে পারো যে কেন আসবে, কেন এইভাবে ট্রান্সফার হবে? খেয়াল করো, এই প্রত্যেকটা সিস্টার্নির প্রাচীর ওই যে বললাম প্রোটিন এবং লিপিডে তৈরি, যেমনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে আমরা জেনে আসছি। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নিগুলার মধ্যে যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাতে নানান এনজাইম থাকে, জেনে আসছি। গোলজি বডিতেও থাকে। তাহলে এই গোলজি বডির ভেতরে যে ফাঁকা জায়গা সেই জায়গায় নানান ধরনের এনজাইম থাকে। খেয়াল করো, ওই যে এটিপিএস, এডিপিএস ইত্যাদি ইত্যাদি, ক্যারোটিনয়েড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি নানান ধরনের রাসায়নিক পদার্থ এখানে থাকে এবং রাসায়নিক পদার্থের মধ্যে এনজাইমই বেশি। আর আমরা জানি এনজাইমের কাজ হলো এক রাসায়নিক পদার্থকে আরেক রাসায়নিক পদার্থে কনভার্ট করা। অর্থাৎ দেখো, যে সকল পদার্থ তৈরি হলো কোথায়? রাইবোজোমে প্রোটিন তৈরি হলো, ধরো সেই প্রোটিন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে জমা হলো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ভেসিকলের মাধ্যমে সেই প্রোটিন গোলজি বডিতে আসলো। এবার গোলজি বডি কি করবে? ওই র প্রোটিনকে ইউজেবল করবে। তাহলে র প্রোটিনকে ইউজেবল করার জন্য যে সকল উপাদান দরকার, এনজাইম দরকার বা অন্যান্য রাসায়নিক পদার্থ দরকার, সেই পদার্থগুলা আল্লাহ তাআলা এই গোলজি বডির মধ্যে দিয়ে রাখছে। তাই সিস সিস্টার্নি শুধু রিসিভ করবে, করে যখন মিডিয়ান সিস্টার্নিতে ওই রাসায়নিক পদার্থগুলোকে পাঠাবে তখন মিডিয়ান সিস্টার্নির ভেতরে থাকা যে এনজাইমগুলা, সেই এনজাইমগুলা নানান ধরনের কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কোষে উপযোগী, কোষের ব্যবহার উপযোগী পদার্থে পরিণত করবে। তারপর যখন উপাদানগুলা কোষে ব্যবহারের উপযোগী হয়ে যাবে তখন তাদেরকে আবার সাপ্লাই দিতে হবে। কোথায়? কোষের প্রান্তে প্রান্তে, অর্থাৎ সাইটোপ্লাজমের প্রান্তে প্রান্তে সেই ব্যবহার উপযোগী উপাদানগুলাকে সাপ্লাই দিতে হবে। সেই সাপ্লাই দেওয়ার জন্য তখন কি তৈরি হবে? এই ভেসিকলগুলা তৈরি হবে এবং সেই ভেসিকলগুলা এই
ট্রান্সসিস্টার্নি থেকে বের হয়ে যাবে, হয়ে পুরা সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়তে থাকবে। সেই কারণে এই শেষ সিস্টার্নি থেকে যেহেতু ভেসিকল বের হয়ে পুরা সাইটোপ্লাজমে উপাদান ছড়িয়ে যায়, অর্থাৎ ট্রান্সফার হয়ে যায়, সেই কারণে আমরা এটারে বলি ট্রান্সসিস্টার্নি। এবং ট্রান্সসিস্টার্নিকে সহযোগিতা করার জন্য যে সিস্টার্নিগুলা থাকে তাদেরকে একত্রে আমরা, ওই গুচ্ছটাকে একত্রে আমরা বলি ট্রান্সফেজ। আশা করি তোমরা এই সিস্টার্নিগুলার ভিন্ন ভিন্ন সিস্টার্নি, ভিন্ন ভিন্ন সিস্টার্নির ভিন্ন ভিন্ন কাজ আছে, সেই কাজগুলাও তোমরা বুঝছো। কাজের ভিন্নতা হয় কিসের জন্য? সিস্টার্নিগুলার মধ্যে যে এনজাইম থাকে, সেই এনজাইমের ভেরিয়েশনের জন্য কি হয়, কাজেও কিন্তু ভেরিয়েশন আসে। আমি খুব সাধারণভাবে বোঝানোর চেষ্টা করলাম যে সিস ফেজ, মনে করো যে প্রথম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা র ম্যাটেরিয়ালগুলো রিসিভ করবে, মিডিয়ান ফেজে পাঠাবে, মিডিয়ান ফেজে সেটা প্রক্রিয়াজাত হবে, তারপর ট্রান্সফেজে যাবে। ট্রান্সফেজের একদম শেষ সিস্টার্নি যেটা ট্রান্সসিস্টার্নি, সেখান থেকে আবার বাবল আকারে বের হয়ে কোষের প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাবে ইউজেবল ম্যাটেরিয়াল। তার মানে প্রথমে র ম্যাটেরিয়াল তৈরি হয়েছিল, পরবর্তীতে এখানে আমরা বলতে পারি যে গোলজি বডি সেই র ম্যাটেরিয়ালগুলোকে ইউজেবল করে কোষের প্রান্তে প্রান্তে সাপ্লাই দিছে। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা এই গোলজি বডির গঠন সম্পর্কে ধারণা পাইলাম। বইয়ে যখন দেখবা হয়তো বা একটা টার্ম তোমাদের চোখে পড়বে, সেটা হলো ট্রান্স গোলজি নেটওয়ার্ক বলে একটা বিষয় থাকবে। অ্যাকচুয়ালি দেখো যে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ভেসিকলগুলো আসে, তারা কি কোনো উপাদানকে আনলো, এনে সিস্টার্নিতে দিল, এক সিস্টার্নির সাথে আর এক সিস্টার্নির মধ্যে কিন্তু সংযোগ আছে। সেই সংযোগ পথে কি হলো, সেই রাসায়নিক উপাদানগুলা এক ফেজ থেকে, সিস ফেজ থেকে মিডিয়ান, মিডিয়ান ফেজ থেকে কি বলে ট্রান্সফেজে যাচ্ছে, গিয়ে এক সময় সেটা আবার পুরা কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে যাচ্ছে। তাই এইভাবে রাসায়নিক পদার্থ আসবে গোলজি বডিতে, এসে প্রক্রিয়াজাত হয়ে আবার সারা দেহে ছড়িয়ে যাবে। এর সাথে জড়িত গোলজি বডির যে অংশগুলো আছে, সেই অংশগুলাকে আমরা বলে থাকি ট্রান্স গোলজি নেটওয়ার্ক। তার মানে ট্রান্স গোলজি নেটওয়ার্কের মধ্যে অ্যাকচুয়ালি ভ্যাকিউলগুলো আসলে পড়ে না, কারণ ভ্যাকিউলগুলা কিন্তু অ্যাকচুয়ালি এই রাসায়নিক পদার্থগুলাকে প্রক্রিয়াজাত বা ছড়িয়ে দেওয়ার কাজে কিন্তু ব্যবহৃত হচ্ছে না। তাহলে আমরা এখন বলতে পারি ট্রান্স গোলজি নেটওয়ার্ক বলতে কি, ওই ভেসিকলগুলা যারা রাসায়নিক পদার্থ নিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসবে তারা, তারপর সিস্টার্নিগুলা, যে সিস্টার্নিগুলার মাঝে আবার কি আছে, পাইপলাইন আছে বা সংযোগ আছে, সেই সংযোগ দিয়ে যখন সেই রাসায়নিক পদার্থ কি হবে, ট্রান্সফার হয়ে প্রক্রিয়াজাত হয়ে একবার পুরা কোষে ছড়িয়ে পড়বে। এর সাথে জড়িত যে অংশগুলো আছে তাদেরকে একত্রে আমরা ট্রান্স গোলজি নেটওয়ার্ক বলবো। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা এখন গোলজি বডির গঠন এবং সাথে সাথে এই গোলজি বডির কাজও অনেকাংশে শিখে গেছি। আমি যদি এখন এই আলোচনা থেকে আমি সংক্ষেপে এই আলোচনা থেকে যা শিখলাম সেটা যদি আমরা এখন আলোচনা করি বা বের করে আনি, তাহলে কি, ইটালিয়ান বিজ্ঞানী নাম ক্যামিলো গোলজি, সেই ভদ্রলোকের আবিষ্কার করা কোষীয় বিশেষ অঙ্গাণু যেটা, সেটার নামই হলো গোলজি বডি। তবে প্রথমেই তার নাম গোলজি বডি ছিল না, সেটাকে কেউ ইডিওসোম, ডিকটিওসোম বা লিপোকন্ড্রিয়া বলতো। কিন্তু পরবর্তীতে ক্যামিলো গোলজির নাম অনুযায়ী এই অঙ্গাণুটার নাম হয়েছে গোলজি বডি বা গোলজি অ্যাপারেটাস। অনেক ক্ষেত্রে আমরা গোলজি বডি বা গোলজি অ্যাপারেটাসও উচ্চারণ করতে শুনি। ওকে, এবার আবিষ্কার হয়েছে কত সালে? এইটা আবিষ্কার হয়েছে 1898 সালে। ওকে, গঠিত হয় কি নিয়ে? প্রধানত তিনটা অংশ নিয়ে। কি কি? ভেসিকলস, এই যে ছোট ছোট যে বাবলগুলা সেটা হলো ভেসিকল, সিস্টার্নি, চ্যাপ্টা থলির মতো গঠনগুলা সিস্টার্নি, আর বড় বড় যে থলির মতো গঠন সিস্টার্নি থেকে পৃথক হয়ে যাচ্ছে বলে মনে হয় এমন থলিগুলারে কি বলি আমরা? ভ্যাকিউল। তাহলে ভেসিকল, সিস্টার্নি আর ভ্যাকিউল মিলে টোটাল গোলজি অ্যাপারেটাস বা গোলজি বডি গঠিত। ওকে, এবার এই সিস্টার্নিকে আবার কয় ভাগে ভাগ করি আমরা? 3 গুচ্ছে ভাগ করে থাকি। কি? সিস ফেজ, মিডিয়ান ফেজ আর ট্রান্সফেজ। সিস ফেজের শুরুতে যে সিস্টার্নিটা থাকে সেটারে আমরা বলি সিস সিস্টার্নি। মিডিয়ান ফেজের মাঝে যে সিস্টার্নিটা থাকে সেটা বলি মিডিয়ান সিস্টার্নি। আর ট্রান্সফেজের একদম শেষে যে সিস্টার্নিটা থাকে সেটাকে আমরা বলে থাকি ট্রান্স সিস্টার্নি।
আর এই ভেসিকল এবং সিস্টার্নির মধ্যে যে নালীগুলো আছে তার মাধ্যমে উপাদানকে ট্রান্সফার হয়, হয়ে এক সময় এই প্রক্রিয়াজাত করা র ম্যাটেরিয়াল এসে গোলজি বডিতে এসে প্রক্রিয়াজাত হয়ে তারপরে সেটা যখন পুরা কোষে ছড়িয়ে পড়ে তখন এই ছড়িয়ে পড়ার সাথে জড়িত গোলজি বডির যে অংশটুকু তাদেরকে আমরা একত্রে বলে থাকি ট্রান্স গোলজি নেটওয়ার্ক। আশা করি এই সম্পর্কে গোলজি বডি সম্পর্কে অনেক কিছু জানাইলাম, বুঝলা। এবং এদের পর্দাগুলার কথা যদি বলি তাহলে প্রোটিন লিপিডে তৈরি, ভেতরে যে উপাদানগুলো আছে সেটার ম্যাক্সিমাম পদার্থ যেটা সেটা হলো যে এনজাইম, সাথে কি ভিটামিন কে আছে, ফ্যাটি অ্যাসিড আছে, ক্যারোটিনয়েড আছে, এই জাতীয় উপাদান সিস্টার্নিগুলার মধ্যে যে তরল সেই তরলে আছে। ওকে, তাহলে আশা করি আমাদের বোধহয় এই গোলজি বডি সম্পর্কে মোটামুটি আলোচনা হলো। সাথে আমাদের এই যে এখানে যে এই পড়লাম আমরা এত সময় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা সম্পর্কে বোধহয় আমাদের ধারণা হলো। এখন তাহলে আমরা আরেকটা, যেহেতু একটু সময় পাইলাম, তাহলে আমরা আরেকটা অঙ্গাণু সম্পর্কে একটু ধারণা নিয়ে নিতে পারি। সাধারণত প্রাণী কোষেই বেশি দেখা যায়, উদ্ভিদ কোষে কতিপয় উদ্ভিদ কোষেও পাওয়া গেছে, যার নাম হলো সেন্ট্রিওল। খেয়াল করো, কোষ বিভাজনের আগে সাধারণত আমরা দেখে থাকি নিউক্লিয়াসের কাছাকাছি বিশেষ নালিকাকার বা নলাকার একটা অঙ্গাণু আমরা থাকতে দেখি, যেটাকে বলা হয় সেন্ট্রিওল। খেয়াল করো, সাধারণত এক জোড়া থাকে, দুইটা না, এক জোড়া সেন্ট্রিওল আমরা এই নিউক্লিয়াসের কাছাকাছি থাকতে দেখি। তবে দুইটা কখনো সমান্তরাল থাকে না, সাধারণত একটা সেন্ট্রিওল আর একটা সেন্ট্রিওলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে থাকে। ওকে, আমরা যদি দেখি তাহলে সেন্ট্রিওলটা দুইটা একটু ঘন তরলের মধ্যে অবস্থান করে, সেই ঘন তরলটাকে আমরা বলে থাকি সেন্ট্রোস্ফিয়ার। খেয়াল করো, সেন্ট্রোস্ফিয়ার এই যে ঘন তরলটুকু, অর্থাৎ সাইটোপ্লাজমীয় ঘন অঞ্চল যার মধ্যে সেন্ট্রিওল বসে থাকে, সেই অংশটুকুরে আমরা বলে থাকি হলো সেন্ট্রোস্ফিয়ার। আর এই সেন্ট্রোস্ফিয়ারের মধ্যে যে একজোড়া সেন্ট্রিওল থাকে তাদেরকে একত্রে, টোটাল অংশটুকুকে একত্রে আমরা বলে থাকি সেন্ট্রোসোম। কি বলি? সেন্ট্রোসোম। ওকে, প্রায় সকল প্রাণী কোষেই তুমি এই সেন্ট্রোসোম অর্থাৎ সেন্ট্রিওলের জোড়া পাবা, সেন্ট্রোস্ফিয়ার সহ। তবে উদ্ভিদ কোষে, অধিকাংশ উন্নত উদ্ভিদ কোষে তুমি পাবা না, তবে কিছু শৈবাল বা কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের কোষেও তোমরা কিন্তু এই সেন্ট্রিওল পেতে পারো। তা যাই হোক, উদ্ভিদ কোষ পাওয়া যাচ্ছে কিছু কিছু, আর প্রাণী কোষে তো পাওয়া যাচ্ছেই। এবং কোষ বিভাজনের ক্ষেত্রে, প্রাণী কোষের কোষ বিভাজনের ক্ষেত্রে এই সেন্ট্রিওল বিশেষ ভূমিকা রাখে বিধায় সেন্ট্রিওল কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু। তাহলে সেন্ট্রিওল সম্পর্কে যদি আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো এরা নলাকার। এদের গঠন যদি আমরা দেখি তাহলে এরা মাইক্রোটিউবিউলস নামক কিছু গঠন, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু নালীর মতো গঠন দিয়ে এই সেন্ট্রিওলগুলা তৈরি হয়ে থাকে। খেয়াল করো, তিনটা মাইক্রোটিউবিউলস একটার সাথে একটা যুক্ত হয়, অর্থাৎ সূক্ষ্ম নালী একটার সাথে একটা যখন যুক্ত হয় তখন একটা ট্রিপলেট সৃষ্টি করে। কি সৃষ্টি করবে? ট্রিপলেট। এমন 9টা ট্রিপলেট যখন চক্রাকারে সজ্জিত হয়ে আর একটা টিউবুলার গঠন, টিউবের মতো গঠন তৈরি করে, তখন সেটাকেই মূলত আমরা সেন্ট্রিওল বলে থাকি। তাহলে আমরা এখানে একটু গোল করে দেখতে পারি, আমি একটু 3D ভাবে আঁকার চেষ্টা করি। তাহলে এইটাকে যদি আমি দেখাই গোলাকার, এইটার উপর ভিত্তি করে একটার পর একটা ট্রিপলেটস অবস্থান করবে। এখানে মনে করো আর একটা ট্রিপলেটস, যদিও ট্রিপলেটসগুলা কি হবে, একেবারে একটার সাথে আর একটা ট্রিপলেটস একেবারে কি থাকবে, একটা ট্রিপলেটসের সাথে আর একটা ট্রিপলেটস কিন্তু টোটালি যুক্ত হয়ে অবস্থান করবে। মনে করে এরকম একটু 3D ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি। তাহলে এই ব্লু কালারের, এই পিঙ্ক কালারের যে তিনটা মাইক্রোটিউবুলের গুচ্ছ দেখাচ্ছি সেটা একটা ট্রিপলেট। গ্রিন কালারের যে তিনটা মাইক্রোটিউবুল অর্থাৎ ক্ষুদ্র নালীর যে গুচ্ছ দেখাচ্ছি সেটা হলো আর একটা ট্রিপলেট। তাহলে এইভাবে মোট 9টা ট্রিপলেট একটার সাথে একটা এইভাবে কি সজ্জিত হবে, হয়ে যখন একটা সিলিন্ডারিক গঠন তৈরি করবে তখনই সেটাকে আমরা বলে থাকি হলো সেন্ট্রিওল। তার মানে সেন্ট্রিওল হলো অ্যাকচুয়ালি মাইক্রোটিউবুলের সমন্বয়ে কিন্তু গঠিত হয়। ওকে, এবং কোষ বিভাজনের সময় স্পিন্ডল অ্যাপারেটাস গঠনে এরা ভূমিকা রাখে। আমরা যদি দেখি তাহলে এই যে ট্রিপলেটস,
এখানে যদি দেখি তাহলে ট্রিপলেটসগুলোর মধ্যে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ফাইবার থাকে, ফাইবার দিয়ে এই ট্রিপলেটসগুলো পরস্পরের সাথে যুক্ত থাকতে দেখা যায়। আমরা দেখি একটা ট্রিপলেটসের সাথে আরেকটা ট্রিপলেটস সূক্ষ্ম কিছু ফাইবার দিয়ে যুক্ত থাকে, প্রোটিন ফাইবার, তাদেরকে আমরা বলে থাকি লিঙ্কার। কি বলি? লিঙ্কার। আর ভেতরের দিকে আমরা সাধারণত একটা পর্দার মতো গঠন দেখতে পাই, যেটাকে বলা হয় সিলিন্ডারিক ওয়াল। তাহলে প্রতিটা সেন্ট্রিওল, সিলিন্ডারিক ওয়াল, 9টা ট্রিপলেটস এবং লিঙ্কার নামক 3টা অংশ নিয়ে প্রতিটা সেন্ট্রিওল গঠিত হয়। আর প্রতিটা ট্রিপলেটস আবার গঠিত হয় কি দিয়ে? 3টা ট্রিপলেট, কথাটা 3 থেকে ট্রিপলেট কথাটা এসছে। প্রতিটা ট্রিপলেট গঠিত হবে 3টা ক্ষুদ্রাকৃতির টিউব বা নল দিয়ে। ক্ষুদ্রাকৃতির প্রতিটা টিউবকে আমরা বলে থাকি মাইক্রো টিউবিউলস। তাহলে 3টা মাইক্রো, আমি যদি এখানে মার্কারগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো, ধরে নাও এইটা একটা মাইক্রো টিউবিউলস, এইটা আর একটা মাইক্রো টিউবিউলস, এইটা আর একটা মাইক্রো টিউবিউলস। তাহলে 3টা মাইক্রো টিউবিউলস যখন একটার সাথে একটা কি যুক্ত হবে, হয়ে যে গুচ্ছটা তৈরি করবে সেই গুচ্ছটাকে কি বলবো আমরা? ট্রিপলেটস। ট্রিপলেট, বহুবচনে ট্রিপলেটস। এবার এখানে যদি আর 3টা যুক্ত হয় তাহলে আর একটা কি? ট্রিপলেট। এবার এইভাবে আর একটা ট্রিপলেটের পরে আরেকটা ট্রিপলেট সজ্জিত হবে, এইভাবে আরেকটা, এইভাবে 9টা ট্রিপলেট সজ্জিত হয়ে যে সিলিন্ডারিক গঠনটা তৈরি করবে সেইটাই অ্যাকচুয়ালি হলো সেন্ট্রিওল। আর একটা ট্রিপলেটসের সাথে আরেকটা ট্রিপলেট যে সূক্ষ্ম নালী দিয়ে যুক্ত থাকবে সেই নালীগুলাকে আমরা বলবো লিঙ্কার। প্রোটিন নির্মিত বিশেষ ধরনের নালী যাদেরকে বলবো লিঙ্কার। এই যে এটার সাথে এটার মধ্যে সংযোগ থাকবে। ওকে, তাহলে মোটামুটি বোধহয়, এছাড়াও আরও বললাম সিলিন্ডারিক ওয়াল থাকবে, এইগুলা দিয়েই মূলত এক একটা সেন্ট্রিওল গঠিত হবে। কাজ কি বললাম? যে কোষ বিভাজনের সময় সেন্ট্রিওলগুলা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরিতে ভূমিকা রাখে। আর স্পার্ম সেল, হিউম্যান স্পার্মের যদি কথা বলি, তাহলে যে টেল থাকে, স্পার্ম সেলে যে টেলটা থাকে বা ফ্লাজেলা থাকে, সেই ফ্লাজেলা তৈরিতে এই মাইক্রোটিউবিউলস বা এই সেন্ট্রিওল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এই সেন্ট্রিওল সম্পর্কেও আমরা মোটামুটি একটা ধারণা পাইলাম। কিন্তু আমরা যেটা বেশি যে বিষয়গুলোকে আমরা ফোকাস করলাম সেটা হলো গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কারণ এই গোলজি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু তুমি সব ধরনের কোষেই পাবা, কিন্তু সেন্ট্রিওল কিন্তু সব ধরনের কোষে পাওয়া যাচ্ছে না। কিছু উদ্ভিদ কোষ এবং অধিকাংশ প্রাণী কোষে আমরা সেন্ট্রিওলকে দেখে থাকি। তো যাই হোক, আজকে যে আলোচনা করলাম এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলা বের হয়ে আসবে সেই বিষয়গুলা তোমরা কমেন্টে আমাকে জানাবা। অবশ্যই আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে কমেন্টে কোনো ব্যক্তিগত কথাবার্তা বলা বলি করবা না বা সেইগুলা করবা না। তোমরা যেটা করবা সেটা হলো এই টপিক রিলেটেড যে বিষয়গুলো আছে সেখানে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে করবা। আমি প্রতিদিন ক্লাসের পরে কমেন্ট বক্স চেক করি, অনেকেই দেখি যে কমেন্ট করে টপিক রিলেটেড, কিন্তু বেশিরভাগই টপিক রিলেটেড কমেন্ট করছে না। তা যাই হোক, সেই তোমাদের কমেন্ট বা তোমাদের প্রশ্নগুলো আমি নোট ডাউন করে রাখছি। এই যখনই আমাদের সিলেবাস বেশ খানিকটা এগিয়ে যাবে তখন বিভিন্ন ক্লাসে যে টপিকের উপরে বা যে বিষয়গুলো তোমরা প্রশ্ন করছিলা সেইগুলোর উপরে আমি একটা ক্লাস তোমাদের সামনে নিয়ে আসব। তাহলে দেখা যাবে যে তোমাদের সিটির আগেই ইনশাল্লাহ আমি সেটা করে দিব। তাহলে তোমরা পুরাপুরি এই টপিকগুলো একেবারে ক্লিয়ারভাবে বুঝে যাবা। যে যে প্রশ্ন ছিল নির্দ্বিধায় সেই প্রশ্নগুলা এখানে তুলে ধরো। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই, দোয়া করো এবং দ্রুত যেন তোমাদের সাথে একেবারে সরাসরি ইন্টারাকশনের মাধ্যমে ক্লাস নিতে পারি সেই কামনা করছি। সেই দোয়াটা করো যেন দ্রুত তোমাদের সাথে দেখাই। ধন্যবাদ সবাইকে।